টুনটুনি পাখির বাসা ছিল একটি কাঁঠাল গাছের উপরে, কিন্তু টুনটুনি পাখি সেই গাছটার অনেক যত্ন করত, সময়তে পানিও দিত। কিন্তু কালো গড়ির বাসা ছিল একটি নিম গাছের উপরে, কালো গড়ি কোনো যত্নই করতো না গাছটার। গড়ি আর কালু, তোমরা কোথায় যাচ্ছ? আমার পানি পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াও তো তোমরা। এই বুড়ো নিম গাছটা যাওয়ার সময় বাধা দিয়ে বসলো। আমরা যাচ্ছি খাবারের খোঁজে, সে কি বুঝতে পারছে না? কালো দেখো তো ওখানে আমরা খাবার পাবো কিনা জানে কি? এই বুড়ো গাছটা তো আমাদের রাস্তায় বাধা দিয়ে দিল। গড়ি এই বুড়ো নিম গাছটা যাওয়ার সময় বাধা দিল না। যদি আমরা খাবার না পাই তাহলে এই বুড়ো নিম গাছটার আজকে খবর আছে, চলো যাই। নিম গাছটা কাঁদতে থাকে, তার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। এদিকে কালো গড়ি তো খাবারের খোঁজে বের হয়ে যায়। আমি কি এতটাই খারাপ যে আমাকে কেউ পানিও খাওয়াতে চায় না? এর থেকে মরে গেলেই ভালো হতো। আমার অনেক পানি পিপাসা পেয়েছে, জানি না কখনো আমি পানি খেতে পাবো কিনা। কালো ওই দেখো পেয়ারা গাছ, চলো আমরা ওখান থেকে কিছু পেয়ারা পেরে খাই, চলো। গড়ি তখন সেই জায়গায় চলে আসে। একটা পেয়ারা যখনই ছিটতে যাবে তখনই টিয়া পাখি লাঠি ফেক্কা মেরে তখন গড়ির হাতটা সেখান থেকে সরিয়ে দেয়। তখন টিয়া পাখি বলতে থাকে, কালো আর গড়ি, তোমরা দিনে দুপুরে আমার পেয়ারা চুরি করছো আমার গাছ থেকে। আমি সবাইকে বলে তোমাদের এখানে এই জঙ্গল থেকে বের করে দিতে পারি এখনই, কিন্তু আমি এরকমটা করবো না। তোমরা চালু করে এখান থেকে চলে যাও বলছি, না হলে আমার থেকে খারাপ কিন্তু এখানে কেউ হবে না। টিয়া পাখি ভাই দেখো, কাউকে কোনো কিছু বলতে হবে না। আমরা যদি জানতে পারতাম এটা তোমার গাছ তাহলে আমরা কখনো এই গাছ থেকে পেয়ারা ছিঁড়তাম না, এবং আমরা তো জানতাম না, তাই না? কালো গরিব, তোমাদের না আম গাছ ছিল, তোমরা আম গাছ থেকে আম খাও না কেন? তুমি এখানে কেন এসেছো? টিয়া পাখি ভাই, আমাদের আম গাছটা তো অনেক আগে শুকিয়ে গেছে, তাই না? আর আমরা থাকি গিয়ে এখন একটি নিম গাছের উপরে, সেখানে আমাদের বাসা। আমাদের খাবার দাবার কোনো কিচ্ছু নেই, অনেক খিদে পেয়েছে টিয়া পাখি ভাই। আমি জানতাম শয়তান কালো গরিব, তোদের কারণে গাছটা বলে মারা গিয়েছে। তোরা অনেক আলসামি করিস, অনেক আলসি তোরা। গাছের গোড়া তোরা কখনো মানে পানি দিস নি, গাছকে পানি খাওয়াস নি, এই কারণে গাছগুলো মারা গেছে। যা যা চালু করে আমার গাছের এখান থেকে সরে যাওয়া বলছি, না তোকে কিন্তু ধুলাই করবো। কালো আর গরিব তখন সেখান থেকে উড়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর দেখতে পায় সেখানে একটা ডালিম গাছ, ডালিম গাছের কবুতরের বুকে তার বউ বসে আছে। কালো তখন বলতে থাকে, গরিব চলো যাই, কবুতরের কাছ থেকে 2টি ডালিম নিয়ে চেয়ে খেয়ে ফেলি, চলো যাই। কালো, তোমার মনে আছে কবুতর ভাই আমাদের কাছে 2টা আমের জন্য গিয়েছিল, তাদেরকে আমরা কত কথা শুনিয়ে দিয়েছিলাম, তাকে অপমান করে সেখান থেকে বের করে দিয়েছিলাম। তোমার কি মনে হয় এখন আমাদেরকে সে ফল দিবে? তাহলে চলো যাই, অন্য কোথাও খাবার খুঁজি, কারণ আমাদের পেটটা তো ভরতে হবে, তাই না? চলো যাই। তখন তারা দুজন খাবারের খোঁজে বের হয়ে যায় অন্য একটি জায়গায়, কিন্তু অনেক দূরে চলে যায়, কিন্তু তারা কোথাও খাবার পাচ্ছে না। তখন এদিকে গরিব বলতে থাকে, কালো ওই দেখো সামনে একটা লিচু গাছ, চলো আমরা ওখানে যাই। ঘুরে চালু করে চলো, ওখানে কেউ নেই, চলো লিচু গাছে আমরা চলে যাই, সেখানে গিয়ে কিছু লিচু খেয়ে নেই, চলো। কালো আর গরি তখন সেখানে চলে যায়। গরি যখন একটা লিচু ছিঁড়তে চায় তখনই সেখানে চিলে সে তাদেরকে অ্যাটাক করে দেয় তাদের উপরে। তখন শয়তান কাওয়া, তো সাহস কি করে হয় আমার লিচু খাওয়ার মতো আবার এখানে এসেছিস? আজকে তোর হাড্ডি গুড্ডি ভেঙে আমি একবার একখানে করে দেবো। জিন্দিগিতে তুই যেন লিচু খেতে না পারিস এরকম ব্যবস্থা আমি তোর করে দিব। চিল তখন কালো করে গরিকে ইচ্ছা মতো ধুলাই করে গাছ থেকে তাদেরকে নিচে ফেলে দেয়। গরি তখন বলতে থাকে, কালু শয়তান ছিল, আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে। সারাদিন তো এমনিতে খাবার পেলাম না, তারপরে আবার মার খেতে হলো। আজকে আমাদের দিনটাই অনেক খারাপ গেল। গরি চলো বাসায় চলো, আমি আর কোথাও যাবো না, চলো যাই। কালো আর গরি তখন তাদের বাসায় উড়ে যাচ্ছিল সেখান দিয়ে, কিন্তু হঠাৎ করে তখন টুনটুনি পাখির কাঁঠাল গাছটা দেখতে পায়। তখন গরি বলতে থাকে, কালু, আমি টুনটুনি পাখির থেকে একটা কাঁঠাল চেয়ে নিয়ে আসি, কেমন? গরি তখন টুনটুনি পাখির কাছে চলে যায়। আরে গরি আপু, তুমি আমার কাছে কি মনে করে এসেছো বলো দেখি? টুনটুনি আপু, আমার না কাঁঠাল খাইতে খুবই মন চাইছে, আমাকে একটা কাঁঠাল দিবে তুমি? গরি দেখো, আমি যতটুকু জানি তোমার গাছের আম তো তুমি কাউকে খেতে দাও না, তাই না? তাহলে আমার গাছের কাঁঠাল আমি তোমাকে কেন খেতে দিব? টুনটুনি আপু দেখো, তুমি তো দেখি একই কথা বারবার বলতো। দেখো টুনটুনি আপু, আমি তোমাকে আমটা এই কারণে খেতে দিইনি, তখন ওই আমের ভিতরে পোকা লেগেছিল এবং ওই আম যেই খাচ্ছিল তারই ডায়রিয়া হচ্ছিল। আমাদের কালো খেয়েছিল, কালোও তো ডায়রিয়া হয়েছিল, তাই না? এই কারণে তোমাকে আমি আমগুলো খেতে দিইনি। গরি আপু, তুমি কি সত্যি কথা বলছো? দেখো টুনটুনি আপু, তোমাকে মিথ্যা কথা বলে আমাদের লাভ কি, তাই না? এবং কি আমরা তো সেই গাছ থেকে সরে এসেছি কবে, কারণ সেই গাছটা তো অনেক আগে মারা গিয়েছে। আমরা যে গাছে ছিলাম সেই গাছটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু গাছটাকে আমরা বাঁচাতে পারিনি। খুবই খারাপ লেগেছে গাছটার জন্য। এবং কি সেই গাছটা থেকে এসে এখন আমরা একটা নিম গাছে আছি, সেই গাছে কোনো ফল টল কোনো কিচ্ছু নেই, আমরা অনেক কষ্টে বেঁচে আছি, সেই গাছের উপরে বাসা বানিয়ে আছি। গরি দেখো, মন খারাপ করে লাভ নেই, গাছটা মরে গেছে, তাতে কি হয়েছে? নাও এখান থেকে এই কাঁঠালটা নিয়ে যাও, বাসায় গিয়ে কাঁঠালটা খাও। টুনটুনি পাখি তখন গরিকে একটা কাঁঠাল খুশি মনে দিয়ে দেয়। গরি তখন খুশি মনে বাসায় নিয়ে চলে এসে দুজনে খুব মজা করে কাঁঠালটা খেয়ে নেয়।
গরি টুনটুনি পাখির গাছের কাঁঠালটা যে এত মজা হবে কল্পনাও করতে পারছি না। কালু, আমি একটা বুদ্ধি পেয়েছি, আমাদের নিম গাছটা কেটে ফেলি, চলো যাই। পরে টুনটুনি পাখির কাছে গিয়ে মিথ্যা কান্নাকাটি করে অভিনয় করে টুনটুনি পাখির কাছে গিয়ে আমরা সহযোগিতা চাইবো। তাহলে টুনটুনি পাখি সুরাশান্ত টুনটুনি পাখি আমাদেরকে সহযোগিতা অবশ্যই করবে। গরি, তোমার বুদ্ধিটা ঠিক আছে এবং কি আমার এই বুদ্ধিটা পছন্দ হয়েছে। তাহলে আমাদেরকে প্রতিদিন খাবারের চিন্তা করতে হবে না এবং কি আমরা মজার মজার কাঁঠাল খেতে পারবো প্রতিদিনই। কালু, তাহলে চলো যাই, গাছটা এখনই কেটে ফেলি, চলো যাই। বুড়া নিম গাছটা তাদের কথাবার্তা শুনে অনেকটাই ভয় পেয়ে যায়। সে তখন বলতে থাকে, প্লিজ কালো গরি, তোমরা আমাকে কেটো না, আমি বেঁচে থাকতে চাই, আমি এখনই মরতে চাই না। কালু, চালু করে এই গাছটা কেটে ফেলো। এই গাছটা না কাটলে টুনটুনি পাখি তাদের বাসায় আমাদেরকে কোনোদিনও থাকতে দিবে না, তার বাসায়। চালু করে কেটে ফেলো গাছটা। কালু তখন করার দিয়ে সেই গাছটাকে কাটা শুরু করে দেয় এবং এই গাছটাকে কেটে তখন কালু আর টুনটুনি পাখির কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। টুনটুনি পাখি, আমরা শেষ হয়ে গেছি, কে যেন আমাদের গাছটা কেটে দিয়েছে। এখন আমরা থাকবো কোথায়, খাবো কি, কোনো কিছু তো বুঝতে পারছি না। টুনটুনি আপু, প্লিজ তোমার গাছের উপরে আমাদেরকে থাকতে দাও, আমাদেরকে সহযোগিতা করো। আমাদের যে তুমি বাসা বাড়ি ঠিক না হলে যে আমরা এখানে থাকতে চাই, প্লিজ টুনটুনি আপু আমাদেরকে তুমি একটু সহযোগিতা করো। ঠিক আছে কালু আর গড়ি আপু, তোমরা এখানে থাকতে পারো। যেহেতু তোমাদের ঘর ঠিকঠাক হয়ে না দেয়, তোমরা এখানে থাকতে পারো, কোনো সমস্যা হবে না। গড়ি আর কালু তখন টুনটুনির বাসায় থাকা শুরু করে দেয়। গড়ি তো খাবার দাবারে খোঁজে যেত না, সে শুধু হলে প্রতিদিনই কাঁঠাল খেতে। এভাবে গাছটা অনেকটা রেগে যায়। গাছটা তো কোনো কিছুই বলতো না। গড়ির তো খাবার দাবারে কোনো চিন্তাই ছিল না, সে এমন কাঁঠাল খাওয়া শুরু করে দেয়। তার কিছুদিনের ভিতরে তার পেটের মধ্যে অনেকটাই ব্যথা শুরু হয়ে যায়। এদিকে গড়ি তখন বলতে থাকে, কালু, আমি শেষ হয়ে গেলাম। কালু, আমি শেষ হয়ে গেলাম, আমার পেটে অনেক ব্যথা করছে, এখন আমি কি করব? কালু ভাই, চালু করে গড়িকে পেঁচা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। টুনটুনি আর কালো মিলে তখন গড়িকে পেশা ডাক্তারের কাছে নিয়ে যায়। গড়ি তো অনেক কান্নাকাটি করছিল। গরি, তুমি সত্যি করে বলো তো তুমি আজকে কি খাবার খেয়েছিলে? ডাক্তার ভাই, 2 সপ্তাহ ধরে শুধু হলে তো কাঁঠালই খাচ্ছি, অন্য কিছু তো খাইনি আমি, তাই না? গড়ি, তুমি কি বললে, তুমি বাইরে থেকে খাবার খুঁজে খাবার খাওনি? না টুনটুনি আপু, 2 সপ্তাহ ধরে আমি শুধু হলে তো কাঁঠালই খাচ্ছি। দেখো কালো ভাই, গরির পেটের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। গরিকে চালু করে নিম পাতা বেটে এসেছে, সেই রসগুলো চালু করে খাইয়ে দাও গরিকে, তাহলে গরি ঠিক হয়ে যাবে, না হলে গরি মারাও যেতে পারে। দেখো কি করবে তোমাদের ব্যাপার। এই কথা শুনে তো গড়ি একবার কালোর দিকে তাকায়, কালো একবার গড়ির দিকে তাকায়। গড়ি তো অনেক ভয় পেয়ে গিয়েছিল এই কথা শুনে। গরি, এখন আমরা নিম গাছ কোথায় পাবো? আমাদের জঙ্গলতে একটাই নিম গাছ ছিল, সেটাও তো আমরা কেটে ফেলেছি, তাই না? কি বললে কালু ভাই, তুমি গাছটা কেটেছিলে? কালো তখন টুনটুনি পাখিকে সব কিছু বলে দেয় তাদের ব্যাপারে। গড়ি, তোমার না মরে যাওয়া উচিত, কারণ তুমি গাছটাকে অন্যভাবে কেটে ফেলেছো। তখন তুমি আমার বাসা যদি দ্বিতীয়বার যেতে চেয়েছো, তোমার আমি হাড্ডি গুড্ডি ভেঙে তোমাকে একখানে করে দিব। তুমি আমার বাসায় কখনো যাবে না। তোমার কাছে এটাই ঠিক আছে, তুমি এখন ব্যথায় চিকার পারবে, কান্নাকাটি করবে, তোমার জন্য এটাই ঠিক আছে। তুমি এখানে থাকো, আমি চলে গেলাম। এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে কালো গরিব তো সেখানেই থাকে এবং কি গরিব তো ব্যথায় কান্নাকাটি করছিল। সে তো অনেক ভুল করে ফেলেছে, সে নিজের ভুল নিজে বুঝতে পারে। এদিকে অনেক দেরি হয়ে গিয়েছিল। বন্ধুরা, এরই সাথে সাথে আমাদের গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বলে অনেক বৃষ্টি হচ্ছিল আর অন্যদিকে মা চিলটা তার বাসায় বসে বসে সে অনেক চিন্তা করতেছিল। বৃষ্টিতে দেখে থামতেই আছে না, যেভাবে বৃষ্টি নামতেছে, যেভাবে বৃষ্টি নামার তালে থাকে, তাহলে আমার ডিমটা নষ্ট হয়ে যাবে। চিল এসব কথা বলতেছিল, তখনই তার বাসা ভেঙে নিচে পড়ে যায়। ডিমটা থেকে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসে। সে তো দেখে অনেক খুশি হয়ে যায়। আমার সোনা মনে, তুমি ব্যথাতে পাওনি, তুমি তো ঠিক আছো তো? তুমি কি ব্যথা পেয়েছো? চিল তখন তার বাচ্চাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। যে বৃষ্টি হচ্ছে, আমার ছেলেকে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যেতে হবে, না হলে আমার ছেলে ঠান্ডা লেগে যাবে এবং কি আমার ছেলে কোনো ক্ষতি হতে পারে। চিল তখন তার বাচ্চাকে নিয়ে সে সেখান থেকে উড়ে যেতে থাকে। এদিকে বৃষ্টি আরো বেশি বেড়ে যায়, আরো আকাশের অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে তো দেখে অনেক ভয় পেয়ে যায়। অনেক জোরে বাতাস আসার কারণে চিল তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তার বাচ্চাটা পাখনা থেকে তখন সিটের নিচে পড়ে যায়। সে অনেক খুঁজে কোথাও পায় না।
আমার বাচ্চাটা কোথায় গেল? আমার বাচ্চাটা হবে পৃথিবীর মুখের আলো দেখেছে, আর এখন আমার বাচ্চাটা হারিয়ে গেল। আমি তো কল্পনা করতে পারছি না আমার সাথে এটা কি হয়ে গেল। চিল এসব কথা বলে মন খারাপ করে সে তখন সেখান থেকে উড়ে চলে যেতে থাকে। অন্যদিকে তার বাচ্চাটা কাটার নিচে পড়ে বেহুশ হয়েছিল। অন্যদিকে টুনটুনি পাখি আর কালো সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখতে পায় একটি বাচ্চা ফেসে আছে কাটার ভিতরে। কালো ভাই, তুমি দেখতে পাচ্ছ? আমি যা দেখতে পাচ্ছি, দেখো ওখানে একটি বাচ্চা ফেসে আছে। চলো যাই, আমরা সেখান থেকে বের করে নিয়ে আসি বাচ্চাটাকে। টুনটুনি আপু, তোমার কথা তো ঠিক আছে। চিলের বাচ্চা সেখানে ফেসে আছে কাটার ভিতরে। আমি যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কি নিজেরা বাঁচবো নাকি বাচ্চাদেরকে বাঁচাবো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কালু ভাই, এই বাচ্চাটাকে আমরা এখন যদি না বাঁচাই তাহলে বাচ্চাটা তো মারা যাবে, তাই না? টুনটুনি আপু, চিলের বাচ্চা মরে গেলে মরে যাক, আমার এতে কোনো সমস্যা নেই। আমি বৃষ্টিতে জানতে পারবো না, কারণ এই পাখিটা বড় হয়ে আর কত পাখি যে খাবে। আমাদের মতো আরো অনেক পাখিকে খেয়ে নিবে, তাই না? তাহলে তাদেরকে বাঁচিয়ে আমাদের লাভ কি? মরে যাক। কালু ভাই দেখো, শত্রুতা আছে ওদের পরিবারের সাথে আছে, কিন্তু এই বাচ্চাটার সাথে কি শত্রু? একটা ছোট বাচ্চা, তাই না? ওকে তো আমরা মরতে দিতে পারি না। টুনটুনি পাখি এসব কথা বলে সেখান থেকে সে উড়ে চলে যায়। সে বাচ্চাটির কাছে গিয়ে কাটার থেকে বাচ্চাটিকে বের করে নিয়ে আসে। তারপরে কালো কাবা তার পিছে পিছে গিয়ে সেখানে কারে দাঁড়িয়ে যায়। টুনটুনি আপু, আমি এখনো বলছি চলো যাই, আমরা এই বাচ্চাকে ছেড়ে এখান থেকে চলে যাই, কারণ এর বাপ মা দেখলে আমাদের সমস্যা হতে পারে। চলো যাই। কালু ভাই, এই দেখো বাচ্চাটা হবে ডিম থেকে বেরিয়েছে। এই বাচ্চাটাকে এখানে বেশিক্ষণ রাখলে তাহলে বাচ্চাটা মারা যাবে। চলো করে ডাক্তারের কাছে আমাদের নিয়ে যেতে হবে, চলো যাই। টুনটুনি পাখি তখন সেই বাচ্চাটিকে নিয়ে তার গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে ডাক্তারের কাছে সেই বাচ্চাটিকে নিয়ে যায়। ডাক্তার বাচ্চাটিকে ওষুধ লাগিয়ে দেয়। টুনটুনি আপু, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, বাচ্চাটা কিছুক্ষণের ভিতরে তার জ্ঞান ফিরে আসবে, কিন্তু বাচ্চাটা অনেক ছোট, তার মাকে চালু করে খুঁজে বের করতে হবে। ডাক্তার আপু, এখন তো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালবেলা তার মাকে আমি খুঁজতে বের হবো, আপনি কোনো চিন্তা করবেন না। টুনটুনি আপু, এই বাচ্চাটাকে তোমার সাথে নিয়ে যাও, তা না হলে আমার সাথে যদি এই বাচ্চাটাকে দেখতে পায় তখন তাকে সবাই মেরে ফেলাবে, এখানে তোমার সাথে নিয়ে যাও। তখন টুনটুনি পাখি ছেলে বাচ্চাটাকে তার সাথে নিয়ে সে উড়ে যেতে থাকে তার বাসায়। এদিকে কালো কাবা বাসায় এসে তার বোর কাছে সবকিছু খুলে সবকিছু বলে দেয়। তুমি কি বললে? আমাদের জঙ্গলের ছেলের বাচ্চা? চলো ওখানে গিয়ে ছেলের বাচ্চাটাকে মেরে দেই। না গরি, এখন চাইলেও বাচ্চাটাকে মারা যাবে না, কারণ টুনটুনি পাখির কাছে আছে। টুনটুনি পাখিতে বাচ্চাটাকে হাত পর্যন্ত লাগাতে দিবে না, মারা তো দূরে থাক, তুমি কিছুই করতে পারবে না এখন তার। কি টুনটুনি এত বড় সাহস? চিল তো আমাদের বাচ্চাটাকে নিয়ে খেয়ে ফেলে, আর আজকে তার বাচ্চাকে ভাতে পেয়েছি, তাহলে কি করে ছেড়ে দিয়ে তার বাচ্চাকে মেরে ছাড়বো? থেকে কে বাধা দেয় আমাদেরকে? চলো। এসব কথা বলে কালো আর গরি সেখান থেকে উড়ে তারা দুজন টুনটুনি পাখির বাসায় চলে যায়। তার দরজা গিয়ে টুকাতে থাকে। দরজার টোকা শুনে টুনটুনি পাখি তখন বাইরে চলে আসে। গরি আপু, তোমার কি হয়েছে? তুমি দরজা ভেঙে ফেলাবে নাকি? টেবিল টুকাচ্ছ কেন? ওই টুনটুনি বাচ্চা চালু করে ছেলে বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দে, না হলে তোর পরিস্থিতি কিন্তু খারাপ করে ছাড়বো। না গরি আপু, আমি তোমাকে ছেলে বাচ্চাটাকে মারতে দেবো না। ওই ছোট বাচ্চারা তোমার কি এমন ক্ষতি করেছে যে তুমি বাচ্চাটাকে তুমি মারতে চাও? টুনটুনি আপু, তোমার কি সেই কথাগুলো মনে নেই যে তোমার একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে চিল খেয়ে ফেলেছে নিয়ে? তোমার কি সেসব কথা একটু মনে পড়ে না? হ্যাঁ, আমার সবকিছু মনে আছে। চিল আমার বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু আমি তো তাকে কোনো দোষ দিচ্ছি না। তাহলে তোমরা কেন তাকে দোষ দিচ্ছ? তুমি এখান থেকে চলে যাও। আমরা এসেছি এখান থেকে যাওয়ার জন্য নাকি? ওই চিলের বাচ্চাটাকে মেরে তারপরে আমরা এখান থেকে চলে যাবো। তুমি সরে আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। কালোর মুখে এরকম কথা শুনে সে চালু করে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে সেই বাচ্চাটির কাছে গিয়ে টুনটুনি পাখি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে। ঘড়ি এখন কি করবে? টুনটুনি পাখি তো দরজা বন্ধ করে দিচ্ছে, এখন তুমি কি করতে চাও? কালো, চলো যাই, জঙ্গলে যত পাখি আছে সবাইকে খবর দিয়ে নিয়ে আসি, চলো যাই। তারপরে তো টুনটুনি পাখিকে দরজাটা খুলতে হবে, তাই না? তারপরে টুনটুনি পাখির বিচার করবে আমাকে। এসব কথা বলে কালো আগরে তখন সব পাখিদের কাছে যায়, তাদেরকে সবকিছু খুলে বলতে থাকে। তখন তাদেরকে এই কথা বলছিল ছেলের সন্তানটাকে মেরে ফেলাবে। কবুতর ভাইয়া, টিয়া পাখি ভাই, দেখো টুনটুনির কাছে একটা ছেলের বাচ্চা আছে, ছেলের বাচ্চাটাকে মারতে দিবে না সে। চলো যাই, তাকে গিয়ে আমরা মেরে দেই। টুনটুনি তো সুদা শান্ত মানুষ, সে তো আর বুঝতে পারে না তো পেঁয়াজ বুঝ বড় হয়ে এই বাচ্চাটা আমাদের বাচ্চাদেরকে খেয়ে ফেলে, ওটা এটা বুঝতে পারতেছে না। ওরে আপু, তুমি সত্যি কথা বলেছো। চিল যে আমাদের কত বাচ্চা খেয়েছে হিসাব কিতাব ছাড়া, তাও টুনটুনি পাখি চিলের বাচ্চাকে বাঁচাতে যায়। চলো যাই, সবাই মিলে গিয়ে চিলের বাচ্চাটাকে মেরে দিয়ে হাতে ধরতে পেয়েছি, তাহলে ছাড়বো না, চলো যাই। দেখো, তোমরা সবাই একটু মাথা ঠান্ডা করে একটু ভেবে দেখো। টুনটুনি পাখি যদি বাচ্চাটাকে বাঁচাতে চায় তাহলে তার তো কোনো দোষ নেই, তাই না? আমরা কালকে সেই বাচ্চাটাকে গিয়ে পাহাড়ের উপর নিয়ে ছেড়ে দিয়ে আসবো কালকে।
কবুতর ভাই, তুমি কি টুনটুনি পাখির মতো পাগল হয়ে গেছো নাকি? তুমি চুপ করে থাকো, আমাদের সঙ্গে চলো, বাচ্চাটাকে বের করে দাও, আমরা মেরে ফেলাবো চিলের বাচ্চাটাকে। সবার কথা শুনে কবুতর এখানে আর কিছু করার থাকে না, তাদের কথা রাজি হতে হয়। তখন তারা সবাই মিলে রাত্রেবেলা গিয়ে টুনটুনি পাখির বাসায় গিয়ে হাজির হয়। টুনটুনি আপু দেখো, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তুমি আমাদেরকে ওই চিলের বাচ্চাটাকে দিয়ে দাও। চিলের বাচ্চাটাকে দিয়ে তুমি আমাদের রাস্তা থেকে সরে দাও, আমরা চিলের বাচ্চাটাকে মেরে ফেলাবো, আমাদের কাছে তুমি ওইটা দিয়ে দাও। এই বাচ্চাটা তোমরা সবাই কেন মারতে চাও? এই বাচ্চাটা তোমাদের কি ক্ষতি করেছে? এই বাচ্চাটাকে আমি থাকতে তোমরা কেউ হাত পর্যন্ত লাগাতে পারবে না। এসব কথা বলে তখন টুনটুনি পাখি বাচ্চাটাকে নিয়ে তখন দরজা দিয়ে সে উড়ে তখন সেখান থেকে পালিয়ে যায়। ওই দেখো, টুনটুনি পাখি বাচ্চাটাকে নিয়ে সে উড়ে পালিয়ে গেল। চালু করে চলো, তাকে ধরতে হবে। সবাই তখন টুনটুনি পাখির পিছু করতে থাকে। এদিকে টুনটুনি পাখি উড়ে একটি ঘন জঙ্গলে এসে সে তখন বাচ্চাটিকে নিয়ে সেখানে লুকিয়ে পড়ে। মা মা, তুমি কোথায়? আমি মার কাছে যাবো, আমাকে মার কাছে নিয়ে যাও। বাবা, তুমি চুপ করে বসে থাকো, আমি তোমার মার কাছে তোমাকে নিয়ে যাবো। তুমি চুপ করে এখানে বসে থাকো। কালু, তোমরা সবাই আশেপাশে খুঁজে দেখো, টুনটুনি পাখি মনে হয় আশেপাশে আছে। সবাই মিলে তখন টুনটুনি পাখিকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। এদিকে টুনটুনি পাখিটা একটা গাছের ভিতরে গিয়ে লুকিয়ে বসেছিল। আমার তো মনে হচ্ছে টুনটুনি পাখি বাচ্চাটাকে নিয়ে এখান থেকে সে অনেক দূরে চলে গেছে, ওখানে কি করার আছে? চলো আমরা সবাই এখান থেকে চলে যাই, কারণ রাত হয়ে আসতেছে। ঘন জঙ্গলে একবার রাত হয়ে গেলে তখন আমরা এখান থেকে যেতে পারবো না। চলে যাই, কালকে এসে খুঁজবো, চলে যাই। এসব কথা বলে তখন সেই পাখিগুলো সেখান থেকে তারা উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি তখন একটু নিঃশ্বাস ফেলায়, শান্তিতে থাকতে থেকে। এদিকে সকাল হয়ে যায়। ছোট আপু, তুমি কিছু মাছ খেয়ে নাও, কারণ তুমি তো কোনো কিছুই খাচ্ছ না, কিছু খেয়ে নাও। বড় আপু, আমার সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে আমি জানি না, কিন্তু আমার সন্তান খেয়েছে কি খায় নাই তাও তো জানি না। আমার কোনো কিছু ভালো লাগে না। ছোট আপু, তোমার সন্তানকে তুমি ভুলে যাও, কারণ তোমার সন্তান এখন আর বেঁচে নেই। কারণ জলচপানের মধ্যে বাঁচার কোনো সম্ভাবই নেই, আর সে বাঁচলে এতদিন কেউ না কেউ নিয়ে আসতে থাকে। বড় আপু, এমনিতে তো আমার কোনো সন্তান হয় না, তারপরে অনেকদিন পরে একটা সন্তান হলো, সেই সন্তানটা আল্লাহ তাআলা আমার কাছ থেকে কেড়ে নিল কেন? ছোট আপু, তুমি এখানে বসে থাকো, তোমার জন্য আমি দেখে কিছু খাবার নিয়ে আসতে পারি কিনা। এসব কথা বলে তখন সে খাবারের খোঁজে বের হয়ে যায়। আন্টি, আমার অনেক খিদে পেয়েছে, আমি কিছু খাবো, আমার কিছু দাও। আরে আমি তো ভুলেই গেছি, ছোট বাচ্চার খিদে লেগেছে, আমার তো মনেই নাই। দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি এখানে থাকো, যে আমি খাবার নিয়ে আসি। টুনটুনি পাখি যেতে ছিল তখনই তার সবকিছু মনে পড়ে যায়। তখন সে ভাবতে থাকে, না না, এই বাচ্চাকে একা ফিরে দেওয়া যাবে না, তাহলে কালো করে এসে তারা সবাই এসে বাচ্চাটাকে মেরে ফেলাবে। একলা ফিরে দেওয়া যাবে না, সাথে করে নিয়ে যেতে হবে। টুনটুনি পাখি তখন এসব কথা ভেবে তখন আশেপাশে আঙ্গুর ফল গাছ দিকে সে তখন আঙ্গুর ফলের রস দিয়ে চিলে বাচ্চাটাকে কালো বানিয়ে দেয়। তখন কালো কাওয়ার মতো দেখা যায়। না, এখন ঠিক আছে, ওখান থেকে মনে হচ্ছে কোনো কাওয়ার বাচ্চা, ওখানে কেউ কোনো সন্দেহ করবে না, তাকে নিয়ে ওখানে গেলে যেতে পারি। তখন সে চিলে বাচ্চাটাকে নিয়ে সে উড়ে চলে যায় একটি গাছের উপরে বসে। সে চিলে বাচ্চাটাকে সে ফল খাওয়ায়, আর এদিকে সে চিন্তা করতে থাকে, এখানে কতক্ষণ ধরে বসে আছি, একটা শিকারও পেলাম না। অন্য কোনো জঙ্গলে গিয়ে দেখি ফল বাগানে, সেখানে যদি পাই তাহলে তো ভালোই হলো, যাই। তখন চিল সেখান থেকে উড়ে সে ফল বাগানে চলে যায়। বাবা, এখানে আস্তে আস্তে খাবারের খোঁজ পেয়ে গেলাম, বা শিকার পেয়ে গেছি, কিন্তু কাকের বাচ্চার সাথে কিন্তু টুনটুনি পাখিটাকে তার সাথে সে কি করছে? সে এখান থেকে চলে গেলে তারপরে সে বাচ্চাটাকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো। আন্টি, আমার পানির পিপাসা লেগেছে, আমি পানি খাবো, আমাকে পানি এনে দাও। পাশে নদী, বাবা তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার জন্য ওখানে পানি নিয়ে আসতেছি। টুনটুনি পাখি যখনই পানি আনতে যায়, এদিকে চিলটা সে বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে তার বাসায় সে তখন নিয়ে চলে যায়। ছোট আপু, এই নাও, এই বাচ্চাটা তোমার জন্য উঠিয়ে নিয়ে আসলাম অনেক দূর থেকে, চালু করে তাজা তো আছে, খেয়ে নাও, খুব ভালো লাগবে। মা চিল পাখিটি তো বাচ্চাটিকে দেখে সে অবাক হয়ে যায়। দেখা যাচ্ছে পুরা কাওয়ার বাচ্চার মতো। সে তো তার সন্তানকে চিনতে পারে না, কিন্তু তার সন্তানটা তাকে ঠিকই চিনে ফেলে। সে দৌড়ে গিয়ে তার মায়ের কোলে গিয়ে সে জড়িয়ে ধরে মামা বলে কাঁদতে থাকে। ছোট আপু, এই বাচ্চাটা তোকে মামা বলে ডাকছে কেন? আপু, আমার মনে হচ্ছে যে এই কাওয়ার মাটাও মনে হয় তার কাছ থেকে হারিয়ে গেছে, এই কারণে সে তার মাকে ভেবে আমাকে মা বলে ডাকছে। আমারও তাই মনে হচ্ছে। ছোট আপু, একটি টুনটুনি পাখির সাথে এই বাচ্চাটি তার সাথে ফল খাচ্ছিল, সে পানি আনতে গেছে, এভাবে আমি তাকে নিয়ে এসেছি। তারা দুজনে এসব কথা বলতেছিল, তখন সেখানে তখন টুনটুনি পাখি চলে আসে। টুনটুনি পাখি এসে দেখতে পায় তার সন্তানটি তার মায়ের কাছে গিয়ে চলে গেছে। এই কারণে সে অনেক খুশি হয়ে যায়। তখন তাদেরকে সবকিছু খুলে
বলে দেয়। টুনটুনি আপু, তুমি না থাকলে হয়তো আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারতাম না, হয়তো বাচ্চাটা মরে যেত। আপু, তোমাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি কোনো বাচ্চাকে খাবো না, কোনো পশু পাখির বাচ্চাকে খাবো না। টুনটুনি পাখি, তোমার কারণে আমার বাচ্চা ফিরে এসেছে আমাদের জীবনে। আজ থেকে কথা দিচ্ছি, আমরা আজ কোনদিন কোনো পশু পাখির বাচ্চা খাবো না। টুনটুনি পাখি তাদের মুখে এরকম কথা শুনে সে খুশি মনে সে তখন তার বাসায় উড়ে চলে যেতে থাকে। বন্ধুরা, গল্পটা দেখে শুনে তোমরা কি বুঝতে পারলে? উপকার করলে দুদিন আগে পরে ফল তোমরা অবশ্যই পাবে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে দুদিন আগে পরে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। মা, আমার শুকনা খাবার খেয়ে খেয়ে মুখ তোমার ব্যথা হয়ে গেছে। মা, আজকে আমি শুকনা খাবার খাবো না, আমার অন্য কিছু পাঠিয়ে দাও, আমি অন্য কিছু খাবার, কোনো শুকনা খাবার খাবো না। না ভাইয়া, সত্যি কথা বলেছে, আমি শুকনা খাবার খাবো না। মা, আজকে অন্য কিছু বানাও না, আমরা অন্য কিছু খাই, এগুলো খাবো না। মা, ঠিক আছে মা, মনে আমার কাছে 100 টাকা আছে, টাকাগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি খিচুড়ি পাকিয়ে দিব। তোমরা হাঁড়ি পাতিল গরম করো, পানি বসিয়ে আমি দোকান থেকে যে যা যা লাগে সবকিছু আমি নিয়ে আসছি, তোমাদেরকে আজকে আমি খিচুড়ি পাকিয়ে দিব। মা, আমি তোমার সাথে যাবো, তাহলে আমাকে নিয়ে চলো। টুনটুনি পাখির ছেলে মুখে টুনটুনি পাখি উড়ে বাজারে যেতে থাকে। এদিকে নূপুর ঘরে বসে বসে হাঁড়ি পাতিল গরম করছিল পানি দিয়ে। এই গাজর রাখবেন, গাজর, এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান, এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান, গাজরের দামও কম আছে, গাজর নিয়ে যান। টিয়া পাখি যখনই বাজারের দিকে যাচ্ছিল গাজর নিয়ে যখনই বাজারে যায় তখনই সব পাখিগুলো তাকে চেপে ধরে গাজর নেওয়ার জন্য। টিয়া পাখি ভাই, চালু করে আমাকে 10 কেজি গাজর দাও, তুমি অন্যদেরকে পরে দিয়ে দিও। গরিব, তুমি এটা কেমন কথা বলছো? প্রথমে আমি এসেছি, আগে আমি গাজর নেবো, পরে তুমি নিবে। আরে ভাই ও বোনেরা, তোমরা কেউ ঝগড়া করো না। আরে গাজর তো বহুত আছে, তাই না? সবাইকে এক এক করে আমি দিব, তোমরা একটু দেরি করো, আমি সবাইকে দিচ্ছি। গাজরের দোকানে এত ভিড় দেখে তখন টুনটুনির ছেলে বলতে থাকে, মা, সবাই শুধু খালি গাজরই কিনছে কেন? আরো তো অনেক রকম সবজি আছে, সেগুলো এগুলো তো কিনতে পারে, কিন্তু সবাই শুধু গাজর কিনছে কেন? আর বেশি বেশি করে দেখো বাবা, গাজরের হালুয়া অনেক মজা লাগে এবং খুবই ভালো একটা কার্যকারী জিনিস গাজরের হালুয়া। কিন্তু বাবা, গাজরের অনেক দাম, আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই, কারণ আমরা গাজর কিনতে পারবো না। ও আমাদেরকে অন্য কিছু কিনে নিয়ে যেতে হবে। টুনটুনি আপু, তুমি কি কি নিবে চালু করে বলো দেখে আমাকে। ভাই, আমাকে 1 কেজি চাউল দাও, 1 পোয়া ডাউল দাও, মুগের ডাল, এবং 1 পা তুমি মসুরির ডাল দাও, 1 পা খেসারির ডাল দাও, আর তুমি 1 পা মরিচ দিয়ে দাও 250 গ্রাম, আর তুমি আমাকে একটু চিনি দিয়ে দিও এবং লবণ দিয়ে দিও 1 পাতা 1 কেজি। টুনটুনি পাখি অল্প অল্প করে সবকিছু বাজার টাজার করে নেয় এবং কি সেখানে তার কাছে অল্প কিছু টাকা বাঁচে, সেই টাকাগুলো দিয়ে তখন সে হালকা কিছু সবজিও কিনে নিয়ে যায়। টুনটুনি পাখি এবং কি তার ছেলে কেনাকাটা করে সেখান থেকে উড়ে যাচ্ছিল। তখন টুনটুনি ছেলে বলতে থাকে, মা, গাজরের হালুয়া তো প্রতিদিনই খেলে খাওয়া যায়, তাই না? তাহলে আজকে কেন খেতে হবে? প্রতিদিন কেন খায় না? মা, আমার আজকে তো ভিড় করছে কেন? না বাবা, এরকম কিছু না, বছরের শেষের দিকে না, এই কারণে তারা সবাই হালুয়া খেতে চাচ্ছে, গাজরের হালুয়া। বছরের শুরুটা তারা গাজরের হালুয়া দিয়ে শুরু করতে চায়, মিষ্টি মুখ দিয়ে, এই কারণে তারাই গাজরটা বেশি বেশি কেনার চেষ্টা করছে, তারা হালুয়া বানাবে, এই জন্য তারা কেনাকাটা করতে বেশি করে। টুনটুনি পাখি এসব কথা বলতে বলতে তাদের বাসায় চলে আসে। বাসায় এসে খিচুড়ি পাকিয়ে পোলাপানকে নিয়ে একসাথে খেয়ে তারা তখন সবাই মিলে ঘুমে এসে থাকে। পরের দিন সকালবেলা টুনটুনির ছেলে মেয়ে দুজন তখন নদীর পাড়ে চলে যায়। আপু, কালকে তো বছরের প্রথম দিন, তাই না? সবাই তো গাজরের হালুয়া দিয়ে সবাই মিষ্টি মুখ করবে, আমরা খেতে পারবো না আপু, আমার তো খেতে মন চাইছে, তাই না? খোকা ভাই, আমরা গাজরের হালুয়া কিভাবে খাবো বলো তো ভাই? বছরের প্রথম দিন হলে কি হবে ভাইয়া? আমরা গরিব মানুষ, দেখো না আমাদের কাছে তো টাকা পয়সা নেই। মা কত কষ্ট করে কালকে খিচুড়ির টাকা জোগাড় করেছে, মা অনেক কষ্ট করে খিচুড়ির টাকা জোগাড় করে খিচুড়ি পাকিয়েছে। বলো ভাই, আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো ভাই? আমরা হালুয়া খেতে পারবো না, হালুয়া বানাতে গেলে দুধ, চিনি আর অনেক কিছু লাগবে ভাইয়া, এত কিছু আমরা কোথায় পাবো ভাই? তারা দুই বোনে এসব কথা বলতেছিল, সেখানে তখন গরির ছেলে তখন মুকুল চলে আসে। খোকা আর নকুর, তোমার মা কালকে কি বানাবে? কালকে তো বছরের প্রথম দিন, তাই না? আমার মা তো খুব সুন্দরভাবে আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে। মুকুল ভাই, আমার মা জঙ্গলে লাকড়ি কাটতে গিয়েছে, আমার মা খড়ি আনতে গিয়েছে, জঙ্গল থেকে বিকালবেলা ফিরে আসবে। কথায় এত পেছনের কি আছে? সোজাসুজি বললেই তো হয় যে আমার মা গাজরের হালুয়া বানাতে পারবে না, কারণ তোমরা তো অনেক গরিব, এত টাকা পয়সা কোথায় পাবে? তোমরা তো গরিব, তোমরা তো টাকা পয়সা কোথায় পাবে? তোমরা তো ফকির নেই, তাই না? তোমরা ভালো মন্দ খেতে কোথায় পাবে? তোমরা তো কোনোদিন খেয়ে দেখতে পারবে না গাজরের হালুয়া কিরকম। গাজরের হালুয়া তোমরা খাওয়ার সাহস পাবেও না কোনোদিন, কারণ তোমাদের টাকা পয়সা নেই, তোমরা তো ফকির নেই, তাই না? দূর দেয় এখান থেকে, ওদের সাথে কিসের কথা? এসব কথা বলে মুকুল তখন সেখান থেকে উড়ে চলে যায়।
খোকা ভাই চলো আমরা এখান থেকে চলে যাই। এই তুই মুকুল তো সারাক্ষণ এসব কথা বলতে থাকে, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো যাই। আপু তুমি এখান থেকে বাসায় চলে যাও, আমি বাসায় পরে আসতেছি, আমি এখানে একটু ঘুরতে চাই, তুমি যাও। নুপুর তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে খোকা ভাবতে থাকে কিভাবে গাজরের হালুয়া বানানো যায়। সেখান থেকে উড়ে সে তখন টিয়া পাখির কাছে যায়, গাজরের দোকানে। টিয়া পাখি আঙ্কেল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে কিছু গাজর দিতে পারবেন? তার বদলে আপনাকে আমি যে কোনো কাজ আমি করে দিতে রাজি আছি। ঠিক আছে বাবা, আমি তোমাকে গাজর দিতে পারি। তোমাকে আমার এই গাজরগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে গাজরগুলো সুন্দর করে চুলে আমাকে দিতে হবে, তাহলে তোমাকে আমি কিছু গাজর দিতে পারবো। খোকা তখন তার কাজে লেগে যায় এবং সে তখন গাজরগুলো সুন্দরভাবে চুলতে থাকে, চুলে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে থাকে। পানিগুলো তো অনেক ঠান্ডা ছিল, খোকার অনেক কষ্ট হচ্ছিল, তবু সে অনেক কষ্ট করে গাজরগুলো ধুয়ে এবং সে পরিষ্কার করে তখন টিয়া পাখিকে দিয়ে দেয়। বাবা এই নাও, এটি হচ্ছে তোমার গাজর, এগুলো সবই তোমার গাজর। তুমি অনেক সুন্দর কাজ করেছো বাবা। পানিগুলো অনেক ঠান্ডা ছিল, বাসায় গিয়ে তুমি আগুনের সামনে গিয়ে তোমার হাত দুটো সেক দিয়ে নাও, তাহলে খুবই ভালো লাগবে, কারণ পানিগুলো অনেক ঠান্ডা ছিল। টিয়া পাখি আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বেশি সময় নেই, আমাকে বাসায় যেতে হবে, আমার গিয়ে বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে আঙ্কেল, আমি এখন যাই। খোকা তখন গাজর নিয়ে সেখান থেকে উড়ে যেতে থাকে। যেতে যেতে সে তখন ভাবতে থাকে তখন আমাকে দুধ আর চিনির ব্যবস্থা করতে হবে। ওখানে আমি যাই, যে দুধ বিক্রি করে তার কাছে যেয়ে দেখি। এসব কথা বলে খোকা তখন দুধওয়ালার কাছে সে তখন চলে যায়। ঠিক আছে, আমি তোমাকে দুধ তো দিয়ে দিব, কিন্তু আমাকে তোমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে আঙ্কেল, আমি যে কোনো কাজ কাম করার জন্য রাজি। বলেন আপনি আমাকে দিয়ে কি কাজ করাতে চান, বলেন। তখন সেই পাখিটি খোকাকে দিয়ে গোবর পরিষ্কার করায়। পুরা 2 ঘন্টা ভরা গোবর পরিষ্কার করিয়ে তখন সেই পাখিটি তাকে 2 লিটার দুধ দিয়ে দেয়। কিন্তু খোকা এদিকে কাজ করতে করতে সে তো অনেক হরান হয়ে গিয়েছিল। এখন শুধু চিনি হলে হবে, তাহলে কবুতর কাকার দোকানে গিয়ে সেখান থেকে কিছু চিনি নিয়ে নেই। কবুতর আঙ্কেল আপনি আমাকে 1 কেজি চিনি দিবেন, আপনার আমি যে কোনো কাজ কাম করে দিব, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে যে কোনো কাজ কাম করাতে পারেন আমাকে দিয়ে। খোকা বাবা তাহলে ঠিক আছে, তুমি কাজ কাম করলে করতে পারো, কারণ আমার গোডাউনটা অনেক জঙ্গলে ভরে আছে। তুমি গোডাউনটা সুন্দরভাবে ঝাড়ু পোছা দিয়ে দাও, পরিষ্কার করে দাও, তাহলে তোমাকে আমি পুরো 2 কেজি চিনি দিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না, 2 কেজি চিনি দিব পুরো তোমাকে আমি। খোকা যখন পুরো ঘরটা একলা একলা পরিষ্কার করতে থাকে, পরিষ্কার করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। নকুর তোমার বাইক কোথায় গেছে? তোমার বাইকে তো আমি দেখতে পাচ্ছি না, তোমার তো একসাথে ছিল তাই না? ধরো কোথায় গেল? না সকালবেলা ভাই আর আমি তো নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমরা দুজন বসেছিলাম গল্প করতেছিলাম, কিন্তু সেখানে কালো কামার ছেলে চলে আসে। সে এসে অনেক রাগারাগি করতে থাকে, আমরা নাকি গরিব ফকির নেব না। তখন ভাইয়া সেখান থেকে আসে না, সে বলে তুমি যাও আমি পরে আসবো। কিন্তু ভাইয়া তো এখন আসলো না, আমি 2 বার করে চেক করে এসেছি, ভাইয়া সেখানে নেই, কোথায় গিয়েছে আমি জানি না। মা আমি চলে এসেছি। মা ভাইয়া তোমার এরকম অবস্থা কেন? আর তুমি কোথায় গিয়েছিলে ভাইয়া, বলো দেখে আমাকে। মা এই নাও গাজরের হালুয়া বানাতে মা যা যা লাগে আমি সবকিছু নিয়ে এসেছি। মা এই নাও, তুমি আমাকে গাজরের হালুয়া বানিয়ে দিবে, আমরা প্রথম বছরে আমরা গাজরের হালুয়া খাবো। মা আমি সবকিছু কাজ কাম করে নিজে হাতে কিনে নিয়ে এসেছি। মা এই নাও এগুলো নাও। খোকা আসলে তো ময়লা দিয়ে ভরা ছিল, তার মা এইসব জিনিস দেখে অনেক অবাক হয়ে যায়। সে তখন তার চোখে তখন পানি ঝরতে থাকে, তখন তার ছেলেকে সে তখন বুকে জড়িয়ে নেয়। সে তখন বলতে থাকে আমার ছেলে দেখে অনেক বড় হয়ে গেছে, সংসারের সবকিছু সে এখন বুঝতে পারে। আমার এখন আর কোনো চিন্তা নেই, কিছুদিন পর আমার ছেলে আমার সংসারে হাল ধরবে এবং আমি আরামে বসে বসে খেতে পারবো। আমার আর কোনো চিন্তা থাকবে না, আমি যেদিকে মতো সেদিকে দেখতে পারবো। এখন আমার খুশির সময়। আমি এখন মরে গেলেও আমার কোনো চিন্তা থাকবে না, কারণ আমার ছেলেগুলো অনেক বড় হয়ে গেছে, এখন সবকিছু বুঝতে পারে। আমার মেয়েটাকে দেখার মতো লোক আছে, এখন আমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মা চলো এখন আমাদের গাজরগুলো চুলে গাজরগুলো রেডি করে রাখতে হবে। মা গাজরের হালুয়া বানিয়ে রেডি করে রেখে আমরা কালকে সকালবেলা খাবো। মা তাহলে আমাদের খুবই ভালো লাগবে। মা চলো। খোকা ভাই তুমি রেডি হয়ে নাও, করে তুমি রেডি হও, আমি আর মা মিলে কাজ কাম করে দিচ্ছি। তুমি অনেক ভালো হয়ে গেছো ভাইয়া, তুমি কাজ কাম করতে হবে না তোমাকে, আমি আর মা মিলে সব কাজ কাম করছি। তুমি আর তার মেয়ে রাত বেলা গাজরের হালুয়া বানিয়ে তখন তারা অনেক কষ্ট করে রেখে দেয়। তখন তারা সকালবেলা সবাই মিলে তখন গাজরের হালুয়া খায়। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।